স্বাগত নিউজ 24 সংবাদে। আমরা দুজন আছি আপনাদের সাথে, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ। এবার জানাবো বিস্তারিত। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডের অ্যাডামস টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুনে পড়ছে। বৃহস্পতিবার দুপুরে কারখানার 9ম তলার আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে সময় মতো শ্রমিক ও কর্মকর্তারা বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান তারা। দর্শক, আকরাম হোসেনের তথ্য ও আবু জাবেদের ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডে দুটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17 ইউনিট। পরে বিমান ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন। দুপুর 2টার দিকে কারখানাটিতে আগুন লাগে। 9 তলা এই ভবনটিতে 5 শতাধিক শ্রমিক কাজ করেন। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানায় কত শ্রমিক ছিলেন তা জানা যায়নি। দিনের 2টা বাজে, তখন আমি ঘুম থেকে উঠছি। উঠার পরে যখন আমি তালা দিয়ে তাকাইছি, তাকানোর পরে দেখি এদিকে বিপুল পরিমাণ ধোঁয়া উঠতেছে। সেই ধোঁয়া দেখে আমরা সবাই আসছি, আয়সা দেখি আগে যা ছিল তার থেকেও মানে কি চৌগুণ পারতেছে। নিচে একটু একটা বন্ধ আছে, এখানে গোডাউন যা টেকনিক্যাল রাখা আছে, এখন আমাদের ব্যক্তিগত রাখার সম্ভাবনা আছে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ইপিজেড স্টেশন থেকে প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগ্রাবাদ সহ বিভিন্ন স্টেশন থেকে আরো 12টি ইউনিট যোগ দেয়। পরে আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কারখানায় 8 তলায় প্রথমে আগুন লাগে। প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। জানা যায়, কারখানায় হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি। আগুনে লেনিয়ার শিকার যেহেতু টেক্সটাইল ফ্যাক্টরি এবং কেমিক্যাল রয়েছে, দাহ্য বস্তু পরিমাণ সবচেয়ে বেশি ফ্লোরাইড, অনেক দ্রব্য সামগ্রী হয়েছিল দাহ্য বস্তু, যার কারণে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এর মধ্যে 5 তলা পর্যন্ত কন্ট্রোল করতে সক্ষম হয়েছি, কিন্তু আগুনের তাপে দাহ্য বস্তুর কারণে আগুনের তাপে সেখানে আমাদের লোকজন ওখানে অবস্থান করতে পারছে না। এখনো আগুনের কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুনের আরও খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, আগুনের অবস্থা তো দেখছেন কাছ থেকে। এই আগুন নেভানো নিয়ে কোনো কিছু ফায়ার সার্ভিস বলেছে কিনা, কেমন সময় লাগতে পারে জানাবেন আমাদের। যে আগুনের সূত্রপাত হয়েছিল সেই ভবনটিতে কিন্তু 9ম তলা থেকে আগুন জ্বলতে জ্বলতে এখন পুরো ভবনটা কিন্তু আগুনে পুড়ে প্রায় শেষ হয়ে গেছে বলা যায়। তবে আমরা সকাল থেকে দুপুর থেকে যেটি দেখতে পেয়েছি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই, আমরা পার্শ্ববর্তী একটি কারখানার কিছু কর্মচারীর সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে দুপুর 1:45 দিকে তারা দেখতে পান এই যেই ভবনটিতে আগুন লাগছে, যেই ফ্যাক্টরিতে আগুন লাগছে, সেই ফ্যাক্টরির 9ম তলার একটি কর্নারে ধোঁয়ার কুণ্ডলী। সাথে সাথে তারা সেই ভবনটির কর্মচারীদেরকে ইনফর্ম করলে তারা সাথে সাথে ভেতরে যারা শ্রমিক কর্মকর্তা ছিল সবাই ভবনের বাইরে নেমে আসে। ভবনের বাইরে নেমে আসলে তখন বড় ধরনের একটা প্রাণহানি থেকে রক্ষা পায়। আপনারা জানেন, আসলে চট্টগ্রামের যে ইপিজেডের যেই তোয়ালে ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সেই তোয়ালে ফ্যাক্টরির নিচতলায় ছিল একটা টেক্সটাইল মিল, উপরে ছিল তোয়ালের কারখানা এবং কার্টুন সহ ধার্য পদার্থের বিভিন্ন গোডাউন ছিল বলে আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, আসলে ধার্য পদার্থ থাকার কারণেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে তারা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন পার্শ্ববর্তী কোনো ফ্যাক্টরিতে যাতে আগুন পারাপার না করে বা আগুন লেগে না যায়, সেই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করছেন। তবে তারা যেই ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটির আগুন এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন বলে তারা আশা করছেন না, কারণ এখানে ধার্য পদার্থ আছেন, সেগুলো একটার পর একটা আগুন লাগার কারণে আগুনগুলো নিয়ন্ত্রণে আনা কিন্তু সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তার পার্শ্ববর্তী আরেকটা তাউল ফ্যাক্টরিতে কিন্তু ইতিমধ্যে আগুন পারাপার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই একটু আগে 5 মিনিট আগে কিন্তু এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের পানি, বৃষ্টির পানি মিলে যদি কোনো
স্বস্তি পাওয়া যায় বা কোনো ধরনের আগুনের নিয়ন্ত্রণে আসা যায়, সেটি হবে প্রাকৃতিকভাবে একটা বড় ধরনের পরিত্রাণ। তবে আমরা যেটি জানতে পেরেছি, এখানে যে পরিমাণ ইপিজেড এলাকায় কারখানাগুলোতে যে পরিমাণ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা দরকার, এই ফ্যাক্টরিতে তেমন কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, তাই তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। তবে আমরা পার্শ্ববর্তী ফ্যাক্টরির কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থার সিস্টেমটা কিরকম। তারা বলছেন তাদের প্রতি মাসে মহড়া হয়, তাদের ধার্য পদার্থ থাকলে সেখানকার অগ্নি কিভাবে নির্বাপন করবেন এবং কোনো কার্টুন ফ্যাক্টরি থাকলে সেখানকার অগ্নি কিভাবে নির্বাপন করবেন, সে আলাদা আলাদাভাবে ট্রেন আপ করা হয় এবং আলাদা আলাদাভাবে মহড়া করা হয়। তাহলে তারা দাবি করছেন সেরকম যদি তাদের ওয়েল ট্রেন আপ থাকতো এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতো, তাহলে ওই ছোট যে একটা 45 মিনিটে তারা যে অগ্নিকাণ্ডের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়েছিলেন, তখনই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে। এদিকে 2 দিন পরও নেভেনি রাজধানীর মিরপুরের রাসায়নিক গুদামের আগুন। বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত গ্যাস, যা নিয়ে শঙ্কা বাড়ছে চারপাশে। আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে তীব্র তাপ আর বিষাক্ত ধোঁয়ার কারণে গুদামের ভেতরে ঢোকা সম্ভব হয়নি। উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে অন্তত 300 গজ দূরে অবস্থান করতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত পুরো এলাকা ঘিরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন প্রকার কেমিক্যাল থাকার কারণে ব্লিচিং পাউডার ছিল, সোডা অ্যাশ ছিল, সোডিয়াম বাইকার্বনেট ছিল, অ্যাসিড ছিল, পটাশ ছিল, সব কিন্তু এক হয়ে গেছে বিস্ফোরণের কারণে। এরা কিন্তু ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে। এই বিস্ফোরণের সাথে যুদ্ধ করতে হলে সময় দিতে হবে তাদেরকে। সময় না দিয়ে যদি আপনি দ্রুত অ্যাটাক করতে যান, তাহলে বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের আগের দিনও গণভোটের সময় নিয়ে মতভেদ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। গণভোট কি জাতীয় নির্বাচনের সাথে হবে নাকি আগে পরে, সে বিষয়টি এখনও চূড়ান্ত করতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। এমন বাস্তবতায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে করতে সরকারের সক্ষমতা এবং অর্থনৈতিক সামর্থ্যের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। দর্শকের বিস্তারিত দেখব শাহ আলী জয়ের রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের দলিল জুলাই জাতীয় সনদ। ইতোমধ্যে সনদের কপি পৌঁছে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সেই সনদে আছে 84টি সংস্কার প্রস্তাব এবং 7 দফা অঙ্গীকারনামা। শুক্রবার জাতীয় সংসদ ভবনে ঐতিহাসিক এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। তবে সংস্কার প্রস্তাবনাগুলো কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদে, তার স্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। যখনই আমরা এরকম কোনো সোশ্যাল কন্ট্যাক্ট করি কিংবা পলিটিক্যাল কন্ট্যাক্টে আমরা যখন যাই, তখন এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটাই হচ্ছে পলিটিক্স। বাস্তবায়ন প্রক্রিয়াগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারত। কেউ বলতে পারে আমি এই ওয়েতে বাস্তবায়ন করবো, অন্য পলিটিক্যাল পার্টি বলতে পারে না আমি অন্য ওয়েতে বাস্তবায়ন করবো। যখন এটা পার্ট হয়ে সব রাজনৈতিক দল একমত হয়ে স্বাক্ষর করবে, তখন আর প্রবলেম নাই। সরকারকে যদি আপনি দিয়ে দেন যে আপনি ঠিক করবেন কবে নির্বাচন করবেন, তখন তো ঐক্যমতের ভিত্তিতে সে করছে। জুলাই সনদকে স্থায়ী ভিত্তি দিতে গণভোট করার সিদ্ধান্ত হয়েছে। তবে কখন সেই গণভোট হবে সে বিষয়ে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে মতবিরোধ কাটেনি। 4 মাসের মধ্যে 5 মাসের মধ্যে 2টা ইলেকশন, এত বড় ইলেকশন কন্ডাক্ট করার সামর্থ্য সরকার এবং নির্বাচন কমিশনের কতটা আছে? 2টা নির্বাচনের জন্য যে পরিমাণ আর্থিক ব্যয়, মানে সব নাগরিকরা তো সন্দেহের ব্যাপারে অ্যাওয়ার না, কিন্তু ভোট তারা দিবে। তো ভোট দেওয়ার জন্য এটা সামাজিকভাবে ব্যাপক আলোচনা হওয়ার পরে ভোটটা হলে ভালো হয়। 84টা বিষয় নিয়ে যদি আমরা গণভোটে যাই, এটা কিন্তু একটা হজবরলের অবস্থা তৈরি হবে। এই জুলাই সনদের ভিত্তি করে কিন্তু আমাদেরকে সংবিধান সংস্কার করতে হবে, আমাদেরকে বিভিন্ন আইন প্রণয়ন করতে হবে, আইনগুলো সংস্কার করতে হবে। সেই আইন সংস্কার কিংবা সংবিধান সংস্কার করার পর সেটাকে গণভোটে দেওয়া হোক। গত জুলাই মাসে জাতীয় সনদ স্বাক্ষরের কথা বলেছিল জাতীয় ঐকমত্য কমিশন। তবে সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় স্বাক্ষর প্রক্রিয়া বিলম্বিত হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কোনো রাজনৈতিক দল শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ একথা বলেন।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধ্যাপক আলী রিয়াজ আরও জানান, আগামী 31 অক্টোবরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সরকারকে সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন। তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার সব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে। জাতীয় ঐকমত্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা দিতে চাই এবং আমরা চাই যেন এটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই মেয়াদের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়। আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের চেষ্টা থাকবে আমরা সকলে মিলে উপস্থিত থাকবো। আমরা প্রত্যেকটি দল, রাজনৈতিক শক্তি, জোট, পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই নতুন যাত্রার ক্ষেত্রে, নতুন অধ্যায়ের ক্ষেত্রে আপনারা অংশীদার হন। এদিকে আইনি ভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক দলের জুলাই সনদ স্বাক্ষর করা মূল্যহীন, এমনটাই মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো, আইনি মূল্যহীন কোনো ডকুমেন্ট এখন উপস্থাপিত না হয়, সেই কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই। জুলাই সনদের আইনি ভিত্তি বা যে অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমোনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। জুলাই সনদ প্রণীত অলরেডি হয়ে গিয়েছে, সবাই একটা জায়গায় ঐকমত্য এসেছে যে আমরা কি কি পরিবর্তন চাই। ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত সেসব বিষয়ে নির্বাচনের আগেই গণভোট হতে পারে, এমনটি বলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক সেমিনারে এই কথা বলেন তিনি। আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন, এই জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পেয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, করে সেটা আপনি গণভোটে দিন। যদি জনগণ গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করে, জাতিকে সেটা মেনে নিতে হবে। যদি অ্যাকসেপ্ট না করে, তাও জাতিকে মানতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো আপোষ নয়, দলের এমন অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন দাবি সামনে এনে নির্বাচন বানচাল করতে প্রধান উপদেষ্টাকে ব্যস্ত রাখছে একটি মহল। নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ কর্মসূচিতে এই কথা বলেন তিনি। আর অন্যদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, জুলাই সনদে সব দল স্বাক্ষর না করলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে। তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁও নিজ নির্বাচনী আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব। এদিন বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আমরা এই পিআরের বলেছি যে এটা সঠিক নয়, আসুন আমরা সবাই মিলে ইলেকশনটা করি। পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দাবি দেওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। এদিকে চট্টগ্রামের পটিয়ায় আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐক্য বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সহ সমস্ত অধিকার আমরা সংরক্ষণের জন্য সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। ঢাকায় আমরা বিএনপি পরিবারের কর্মসূচিতে অংশ নেন রুহুল কবির রিজভী। অহেতুক গণভোট নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিলেন প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ
আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্বে যদি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে দেশ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচনের ভোট গণনা চলছে। আর এই বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, ভোট গণনার সবশেষ কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। রিমি আক্তার 611, সহকারী সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন 1005। ফলাফল হাতে এসেছে এবং সেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমি ফলাফলটি বরং শোনানোর চেষ্টা করি। এখানে প্রধান নির্বাচন কমিশনার যিনি তিনি এবং উপাচার্য আছেন, তারা ফল গণনা করছেন। ফলাফল ঘোষণা করছি। সহ সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ 972 প্রাপ্ত ভোট, শেখ নুরউদ্দিন আবির 236 ভোট, এবং তাসিন খান 173। সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ প্রাপ্ত ভোট 841, ফাহিম রেজা প্রাপ্ত ভোট 495, নাফিউল ইসলাম জীবন প্রাপ্ত ভোট 89। আমরা শুনছিলাম যে ভোট মুন্নুজান হল, সেই হলটির ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং এর কিছুক্ষণ পরে মতিহার যে হল, সেই হলটির ফলাফল ঘোষণা করা হবে। এবং এখন পর্যন্ত একটি মাত্র হলের ফলাফল ঘোষণা করা হলেও শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলটি কিন্তু এগিয়ে আছে। তো আসলে এই ছিল আমার কাছে ফলাফল ঘোষণার সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রংপুরের রাজনীতির মাঠ। সব দলেরই প্রার্থীরা সবুজ সংকেত পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। তবে যে প্রার্থী সৎ, দুর্নীতিমুক্ত, উন্নয়নের পাশাপাশি বৈষম্য দূর করবে, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান উন্নয়ন বঞ্চিত রংপুরের ভোটাররা। বিশ বছরের ইতিহাসে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে খারাপ ফল হয়েছে। পাশের হার বড় ধস নেমেছে, কমেছে জিপিএ 5। এবারের পাশের হার মাত্র 58.83%। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি। কেন ফল এত খারাপ হলো তা খতিয়ে দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়া শিক্ষার্থীরা, বন্ধুদের সাথে সেলফি তোলা আর উল্লাস। তাদের এই বাঁধ ভাঙা আনন্দের কারণ এইচএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত ফল। শুধু নিজের ফলাফল না, বন্ধু বান্ধব এবং যারা আছে ক্লাসমেট ব্যাচমেট সবাই ভালো করছে, এটাই ভালো লাগতেছে। এবার আসলে একটু কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। সবগুলো সাবজেক্টে জিপিএ 5 আসছে, সায়েন্সের সাবজেক্টে 95%-এর বেশি। আমি অনেক খুশি আমার রেজাল্ট নিয়ে, আলহামদুলিল্লাহ। আমার তো অসম্ভব ভালো লাগছে। চ্যালেঞ্জ ছিল কনসিস্টেন্টলি পড়াশোনা করা আসলে, কারণ এইচএসসি তে আপনার সময় খুব কম, আর ওই জায়গা থেকে। তবে এই আনন্দের চিত্রের পাশেই রয়েছে বিষাদের ছায়া। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাশের হার গত বছরের তুলনায় প্রায় 19% কমেছে। জিপিএ 5 পেয়েছে মাত্র 69,097 জন, যা গত বছরের চেয়ে 76,814 জন কম।
একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি। শূন্য পাশের এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০২টিতে। আর সব পরীক্ষার্থী পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১,০০০-এর বেশি, কমে দাঁড়িয়েছে ৩৪৫-এ। ২০০৫ সালের পর এত খারাপ ফল আর হয়নি। এইচএসসিতে বোর্ডগুলোর মধ্যে ভালো করেছে ঢাকা বোর্ড, পাশের হার ৬৪.৬২, আর সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড ৪৮.৮৬, মাদ্রাসায় ৭৫.৬১ আর কারিগরিতে ৬২.৬৭%। আর বরাবরের মতোই পাশের হার ও জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। গত ২০ বছরের মধ্যে এই ফল বিপর্যয়কে শিক্ষা ব্যবস্থার একটি বাস্তব চিত্র বলছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা কম, শতভাগ পাস এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম, বেশ কিছু জায়গায় ইন্ডিকেটরে অনেকগুলো ইন্ডেক্সে কমে গেছে। এটি হলো বাস্তবতা। আর কেন শিক্ষার্থীদের ফল খারাপ হলো তার অনুসন্ধান করার আশ্বাস শিক্ষা উপদেষ্টার। শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য। আমার প্রথম দায়িত্ব হলো নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নে আওতায় আনা। এবছর ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৫,০৮,৭০১ জন। কাঙ্ক্ষিত ফল পেয়ে একদিকে যেমন বিজয় উল্লাসে ফেটে পড়ছেন একদল শিক্ষার্থী, তেমনি অন্যদিকে তাদের একটি বড় অংশ রয়েছেন এই উল্লাসের বাইরে। যারা কাঙ্ক্ষিত ফল পেয়েছেন তাদেরকে আগামী লড়াইয়ের জন্য নিতে হবে প্রস্তুতি, আর যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। একই সাথে সবাই বলছেন প্রশাসনকে খতিয়ে দেখতে হবে কেন এত বড় সংখ্যক শিক্ষার্থী ছিটকে পড়ল এই বিজয় উল্লাস থেকে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দলগুলোর অনুরোধে আপাতত যমুনা অভিমুখে যাত্রা স্থগিত করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। তবে দাবি না মানলে কাল দুপুর থেকে আমরণ অনশনের ঘোষণাও দেন তারা। একই সাথে শ্রেণীকক্ষের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা। এর আগে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পর কোনো সন্তোষজনক ফলাফল না পেয়ে যমুনা অভিমুখে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা বলেন, এই মাসের মধ্যেই 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, ন্যূনতম ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি সরকারকে মেনে নিতে হবে, না হলে শ্রেণীকক্ষে ফিরবেন না তারা। আমরা কথা দিলাম প্রয়োজনে শহীদ মিনার থেকে জাতীয় প্রত্যাশী জোটের প্রত্যেকটা নেতৃবৃন্দের একটা লাশ যাবে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হলো ওয়ালটন। এর ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং সত্ত্ব লাভ করলো ওয়ালটন। এখন থেকে ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে মেসি, মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং ওয়ালটনের মধ্যে আগামী 1 বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপের ঘোষণা দিয়ে পোস্ট করেছে এএফএ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী ইন্টেরিয়র ফার্নিচার চাইনিজ টেকনোলজি এক্সপো 2025। সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম জসিমউদ্দিন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক মাসুদুর রশিদ, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া ও টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক নইমুল হোসেন সহ আরও অনেকেই। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।